আজ ভাইয়ের জন্য মেয়ে দেখতে এসেছি। মেয়ের নাম রুবি, বাবা মায়ের একমাত্র মেয়ে। এবার মাস্টার্স পরীক্ষা দিয়েছে। আমি অর্ণব চৌধুরী আর ভাইয়া অনিক চৌধুরী। আমি আর ভাই দুজনে পুলিশ অফিসার, তবে ভাই ডিজিআই আর এসপি। বাবা মারা গেছে 6 বছর আগে। আম্মু আহিয়া চৌধুরী। চলুন গল্পে ফেরা যাক। মেয়েকে দেখে আমাদের পছন্দ হয়েছে। ভাইয়া আর হবু ভাবিকে আলাদা কথা বলার জন্য পাঠায়। ভাইয়া আমাকেও সাথে করে নিয়ে যায়। ছাদের দুজন দুই দিকে তাকিয়ে আছে, আর আমি কাবাব মে হাড্ডি। দুজনেই চুপচাপ। আমি নীরবতা ভেঙে বললাম, এখানে কি কারোর জন্য শোক পালন করা হচ্ছে নাকি? আমার কথা শুনে দুজনে আমার দিকে তাকিয়ে আছে। আমি আবার বললাম, এখানে কথা বলার জন্য তোমাদের পাঠানো হয়েছে, চুপচাপ থাকার জন্য না। এই তুই চুপ কর তো, সবসময় বেশি কথা বলিস। তোমরা তো কিছু বলছো না, আর আমি বেশি কথা বলি, তাই না? তো কে বলেছে আমাকে সাথে করে আনতে? আমার কথা শুনে ভাবি হেসে দেয়। আহা, কি সুন্দর হাসি, দেখেই ক্রাশ খেয়েছি। না না, কী সব ভাবছি, এ তো আমার ভাবি। এরপর ভাইয়া ভাবি কিছু সময় কথা বলে নিচে চলে আসে। ভাইয়া ভাবিকে জিজ্ঞেস করলে দুজনেই বলে তারা রাজি। এরপর বিয়ের দিন ঠিক করা হয়। আমাদের কয়েকদিন পরে একটা সিক্রেট মিশন আছে বলে বিয়েটা এত ধুমধাম করে করা হবে না। আর দ্রুত বিয়ের কাজ শেষ করার কথাও জানায় আম্মু। 2 দিন পরই বিয়ের তারিখ দেওয়া হয়। বাসায় এসে বিয়ের জন্য পরের দিন শপিং করে ফেলি। 2 দিন পর ভাইয়ের বিয়ের শেষ হলে ভাবিকে নিয়ে বাসায় চলে আসি। আম্মু ভাবিকে নিয়ে ভাইয়ের রুমে রেখে বসে। আমি আর ভাইয়া সোফায় বসলে গল্প করছি। হঠাৎ ভাইয়া মোবাইলটা বেজে ওঠে। ভাইয়া কিছু সময় কথা বলে আমাকে বলে, তুই বাসায় থাক, আমাকে এখনই যেতে হবে। কেন ভাইয়া, কি হয়েছে? আমি যাব ভাইয়া তোর সাথে? না, তুই বাসায় থাক, আমি এসে বলবো। ভাইয়া আর কিছু না বলে রুমে গিয়ে রিভলভারটা নিয়ে বের হয়। আম্মু অনেকবার জিজ্ঞেস করে কি হয়েছে, কোথায় যাচ্ছে। ভাই এসে বলবে বলেই বের হয়ে যায়। বাসায় সবাই চিন্তা করছে। আম্মু আমি ভাবি নিচে বসে ভাইয়ের জন্য অপেক্ষা করছি। প্রায় 3 ঘন্টা পর হঠাৎ বাইরে পুলিশের গাড়ি আর সাথে অ্যাম্বুলেন্সের শব্দ শুনে আমি দৌড়ে বাইরে গিয়ে দেখি কিছু অফিসার মাথা নিচু করে অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে আছে, আর কয়েকজন অ্যাম্বুলেন্স থেকে একটা লাশ বের করছে। আমার পুরো শরীর কাঁপছে। আম্মু আর ভাবি আমার পাশে দাঁড়িয়ে আছে, লাশটা এনে আমাদের সামনে রাখে। এরপর একজন লাশটার মুখের ওপর থেকে কাপড় সরাতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। ভাইয়া চোখ বন্ধ করে শুয়ে আছে, সারা মুখে রক্তের মাখানো। আম্মু দৌড়ে গিয়ে ভাইয়ার লাশ জড়িয়ে কান্না করছে। ভাবি সেন্সলেস হয়ে পড়ে যেতে নিলে আমি ধরে বাসার ভেতরে রেখে ভাইয়ার লাশের পাশে বসে বলতে থাকি, এই ভাইয়া, কি হয়েছে তোর? ওর না, এভাবে এভাবে চুপ করে থাকিস না। তুই না বলেছিলি এসে আমাকে সব বলবি? তুই তখন কেন আমাকে তোর সাথে নিলি না ভাইয়া? আমি সাথে থাকলে তোর দিকে ছুটে আসাগুলি নিজের বুকে পেতে নিতাম। ও আম্মু, ভাইয়াকে বলো না কথা বলতে। অনেকটা সময় ভাইয়ার লাশ জড়িয়ে ধরে কান্না করি। পরের দিন সকালে সবাই মিলে ভাইয়ার লাশ দাপন করে চলে আসি। আমি ভাইয়ার কবরের সামনে বসে কান্না করছি আর বলছি, আমি কাউকে ছাড়বো না ভাইয়া। যারা তোকে আমার থেকে কেড়ে নিয়েছে, আমি তাদের কাউকেই ছাড়বো না। আরও অনেক কথা বলে চোখের পানি মুছে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি ভাবি চেঞ্জ ফিরেছে। ভাবি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছে। ভাবির বাসার লোক তাকে নিয়ে যেতে চাইলে আম্মু বলে, আমার এক ছেলে মারা গেছে, অন্য ছেলে এখনো বেঁচে আছে। আমার বাড়ির বউকে আমি নিয়ে যেতে দিব না। আজই আমার অর্ণবের সাথে রুবিমার বিয়ে হবে। মাত্র ভাইয়ের লাশ দাপন করে বাসায় আসলাম, আর এখনই শুনি ভাবিকে নাকি আমার বিয়ে করতে হবে। অনেকেই অনেক কথা বলছে। এই মেয়ে অপয়া বাসায় আসতে না আসতেই বড় ছেলেকে খেয়ে নিল। আবার এখন কেন আম্মু আমার জীবনটা নষ্ট করতে চাইছে, এসব শুনে খুব রাগ হচ্ছে। আমি তাদের বললাম, এই আপনাদের কোনো কাজ নেই? নিজেদের ছেলে মেয়েদের কী অবস্থা সেটা কিন্তু আমাদের অজানা নয়। এখানে আসছে মাতবরি করতে, জানতো এখান থেকে। আমার কথা শুনে সবাই মাথা নিচু করে চলে যায়। এরপর আম্মু ভাবির আব্বুকে বলে কাজী ডেকে আনতে। ভাবি কোনো কথা বলছে না, মূর্তির মতো বসে আছে। আমি কি বলবো কি করব বুঝতে পারছি না। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি কাজী চলে এসেছে। আম্মু ভাইয়াকে হারিয়ে এমনি দিশেহারা, তাই আর আমি কিছু বললাম না। আম্মু খুব শখ করে ভাবিকে এ বাসার বউ করে এনেছে। এখন আমি যদি না করি আম্মু হয়তো কষ্ট পাবে, তাই কিছু না বলে বসে পড়লাম। কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে যায়। আমি আর ভাবি, না ভাবি না, সে এখন আমার বউ। দুজনে আমার রুমে বসে আছি। দুজনের মাঝেই নীরবতা। নীরবতা ভেঙে রুবি বলল, আমার কিছুদিন সময় লাগবে, বুঝতেই তো পারছেন, 2 দিনের মধ্যে 2বার বিয়ে। সমস্যা নেই, আমার নিজের অবস্থাই ভালো না। আমি এসব এখন চাইনি। আম্মুর মুখের দিকে তাকিয়ে না বলতে পারিনি।
কাল থেকে আপনার ওপর দিয়ে অনেক কিছু গেছে, ঘুমিয়ে পড়ুন। বলেই ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট নিয়ে ব্যালকনিতে চলে যাই। সিগারেট আমি আগে থেকেই খাই, তবু খুব অল্প, দিনে 2-3টা আর কি। তবে আজ কষ্টগুলো ভুলে থাকার জন্য মনে হচ্ছে সবগুলো খেতে হবে। কোথায় যেন শুনেছি সিগারেটের ধোঁয়ার সাথে কষ্টগুলো উড়ে যায়। এক এক করে পুরো প্যাকেট শেষ করে ফেললাম, কিন্তু কষ্টগুলো কমছে না। মনে হচ্ছে বুকের ভেতর কষ্টগুলো আঁকড়ে ধরে আছে। কিছু সময় পর রুমে এসে দেখি রুবি ঘুমিয়ে গেছে। আমি গিয়ে সোফায় শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম ভাঙে রুবির ডাকে। এই যে শুনছেন, আমি ঘুম ঘুম চোখে বলি, ভাইয়া আর একটু ঘুমাতে দে না। রোজ রোজ এই অফিসে যেতে ভালো লাগে না, সেই পুলিশের পোশাক পরে ক্রিমিনালদের পেছনে পেছনে দৌড়ানো। রুবি আমার কথা শুনে কান্না করে দেয়। কারো কান্নার শব্দে উঠে বসি, দেখি রুবি কান্না করছে। আমি বলি, আরে ভাবি, আপনি কান্না করছেন কেন আর এত সকালে? আর কিছু বলার আগে আমার মনে পড়লো ভাইয়া তো কালকে মারা গেছে, আর আম্মু আমার সাথে রুবির বিয়ে দিয়েছে। কিছু না বলে উঠে ওয়াশরুমে চলে গেলাম। রুবি সেখানে দাঁড়িয়ে কান্না করছে। একটু পর বের হয়ে দেখি রুবি এখনও সেখানে দাঁড়িয়ে আছে। আরে আপনি এখনও এখানে দাঁড়িয়ে আছেন যে? মা আপনার জন্য কফি পাঠিয়েছে। আপনি নাকি সকালে কফি না খেলে মাথা ব্যথা করে, তাই। ও আচ্ছা, দিন। রুবি এখনও দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে কিছু বলবে। আপনি কি কিছু বলবেন? আসলে আম্মু বলেছিল আজকে আমাদের বাসায় যেতে। ও আচ্ছা, আপনি চলে যান তাহলে। আপনি যাবেন না? আমাকে একটু থানায় যেতে হবে, কাজ আছে। থানায় কথা শুনে রুবির চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পারছি। ভয় পাবারই কথা, কাল বিয়ে হতেই ভাইয়াকে হারিয়েছে। যেভাবেই হোক এখন আমি ওর স্বামী, হয়তো ভাইয়ার মতো আমাকেও হারানোর ভয় পাচ্ছে। আপনি এখন চলে যান, আমি থানা থেকে আপনাদের বাসায় যাব। এই পুলিশের চাকরি কি আর না করলেই নয়? আমার ভাইয়াকে যারা আমার থেকে কেড়ে নিয়েছে তাদের যেদিন শাস্তি দিতে পারবো সেদিনই ছেড়ে দিব। বলেই আমি রেডি হয়ে নিচে আসতেই আম্মু বলে, কিরে, তুই এখন এই পুলিশের পোশাক পরে কোথায় যাচ্ছিস? একটু থানায় কাজ আছে আম্মু। না, তোকে এই চাকরি আর করতে হবে না। আমি আমার এক ছেলেকে হারিয়েছি, আর এক ছেলেকে হারাতে পারবো না। কিছু হবে না আম্মু, তুমি চিন্তা করো না, আমাকে যেতে হবে। বলেই বাসা থেকে বের হয়ে চলে আসি থানায়। থানায় এসে কাল রাতে কী কী হয়েছে আর কে কে ভাইয়ের সাথে গিয়েছিল সব জানলাম। সবার সাথে কিছু কথা বলে চলে গেলাম শ্বশুরবাড়ি। যেখানে ভাইয়ের শ্বশুরবাড়ি হওয়ার কথা নিয়তির নীলা খেলায়, আর সেটা আমার শ্বশুরবাড়ি। বাসায় আসতে সবাই খুব আদর যত্ন করলো। রুবির আম্মু রুবিকে বলে আমায় তার রুমে নিয়ে যেতে। রুবি আমাকে রুমে নিয়ে গিয়ে বলে, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। আমি তো এখানে কিছু নিয়ে আসিনি, ফ্রেশ হয়ে কী পরবো? আমি আপনার 2টা টি শার্ট আর প্যান্ট এনেছি, ওইখানে ওই ব্যাগে আছে। আর কিছু না বলে গিয়ে ফ্রেশ হয়ে এসে ড্রেস চেঞ্জ করে বসে আছি। হঠাৎ মোবাইলে একটা মেসেজ আসে। ওপেন করতেই দেখি লেখা, যদি বাঁচতে চাস তাহলে তোর ভাইয়ের খুনিদের খোঁজ করা ছেড়ে দে, নয়তো তোর ভাইয়াকে যেভাবে মেরেছি তোকে সেভাবেই মারবো। মেসেজটা দেখে মাথায় রক্ত উঠে গেল। আমি সাথে সাথে ওই নাম্বারে কল করি, কিন্তু নাম্বারটা বন্ধ। রাগে মোবাইলটা ছুঁড়ে মারলাম। তখনই রুবি রুমে আসে। মোবাইলটা ভেঙে চুরমার হয়ে যায়, আর মোবাইলের গ্লাস গিয়ে রুবির কপালে লেগে সাথে সাথে কেটে যায়। আমি দৌড়ে রুবির কাছে গিয়ে ওর হাত থেকে খাবারের প্লেট নিয়ে ওকে ধরে বসিয়ে দিয়ে রুবিকে জিজ্ঞেস করলাম, আপনার রুমে স্যাভলন আর তুলো কোথায়? লাগবে না, আমি ঠিক আছি। আপনাকে এত কিছু তো বলতে বলিনি। ওই ড্রয়ারে আছে। আমি ড্রয়ার থেকে স্যাভলন আর তুলো বের করে রক্ত মুছে রুবির ওড়নার কিছু অংশ ছিঁড়ে মাথায় বেঁধে দেই। বলি, সরি, আমি বুঝতে পারিনি আপনি এখনই আসবেন। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তবে আপনার রাগের কারণটা জানতে পারি? না, রুবিকে কিছু বলা যাবে না। এমনি ভাইয়াকে বিয়ের পর হারিয়েছে, এখন যদি বলে আমাকে মারার হুমকি দিচ্ছে তাহলে আরও ভয় পাবে। তেমন কিছু না। আপনি খেয়েছেন? না, পরে খাবো। আচ্ছা, আপনি বসুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। বলেই হাত ধুয়ে খাবারের প্লেট হাতে নিয়ে রুবিকে খাইয়ে দিচ্ছি। রুবি কান্না করতে করতে বলে, জানেন, আপনার ভাইয়ের সাথে যখন কথা হতো তখন সে বলতো আমাকে নিজ হাতে খাইয়ে দেবে, কিন্তু আমার ভাগ্যটা দেখুন। আমি এতটাই অপয়া যে আপনাদের বাড়িতে বউ হয়ে যেতে না যেতেই আপনার ভাই। কান্নার জন্য আর কিছু বলতে পারছে না। আমি রুবির চোখের পানি মুছে দিয়ে বলি, আপনার কি মনে হয় আপনার জন্য ভাই মারা গেছে?
হুম, সবাই তো তাই বলছে। তাহলে আপনার সাথে তো আমারও বিয়ে হয়েছে, আমি এখনও বেঁচে আছি কি করে? মানুষ কি বললো তা ভেবে লাভ নেই। আর আপনার জন্য নয়, ভাইয়ের হায়াত হয়তো ওই পর্যন্তই ছিল। আরও অনেক কিছু কথা বলে রুবিকে সান্ত্বনা দিলাম, কিন্তু নিজের বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। এরপর রুবিকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিয়ে সবার সাথে কিছু সময় কথা বলে আবার রুমে চলে এলাম। রাতে রুবি বিছানায় আর আমি সোফায় ঘুমিয়ে আসি। হঠাৎ মাঝরাতে কারো গঙ্গানার আওয়াজে ঘুমটা ভেঙে যায়। উঠে দেখি রুবি কাঁপছে। কাছে এসে মাথায় হাত রাখতেই বুঝতে পারলাম জ্বর এসেছে। এত রাতে কাকে রাখবো, তাই নিজে একটা বাটিতে করে পানি নিয়ে জলপট্টি দিতে থাকি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কোথায় যেন শুনেছি অন্য কারো শরীরের গরম তাপ পেলে সুস্থ হয়ে যায়, তাই কম্বলটা টেনে আমিও শুয়ে রুবিকে জড়িয়ে ধরি। এরপর রুবি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটে গলায় বুকে কিস করতে থাকে। বুঝতে পারছি ঘুমের মধ্যে এমনটা করছে। কি করব বুঝতে পারছি না। রুবি এতটা পাগলামো করছে, এক নিজের কন্ট্রোল হারিয়ে রুবিতে ডুবে যাই। সকালে রুবি ঘুম থেকে উঠে দেখে আমার বুকের ওপর শুয়ে আছে, আর আমাদের কারো গায়ে কিছুই নেই। রুবি রাতের কথা ভাবতে থাকে, একটু একটু করে সব মনে পড়ে। আমাকে নড়াচড়া করতে দেখে পাশ থেকে একটা চাদর গায়ে জড়িয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখছে আর বলছে, ইস, রাতে কেন যে ঝড় এলো, এখন ওনার সামনে যাব কি করে? লজ্জায় তো ওনার দিকে তাকাতেই পারবো না। এইদিকে আমি ঘুম থেকে উঠে পাশে তাকিয়ে দেখি রুবি নেই। রাতের কথা মনে হতেই নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে। মনে মনে বলছি, রুবি না হয় হুঁশে ছিল না অর্ণব, কিন্তু তুই তো ছিলি, নিজেকে কন্ট্রোল করতে পারলি না। এখন রুবি কী ভাবছে তোর সম্পর্কে? তোর মান সম্মান সব গেল রে। এখন রুবির সামনে যাবি কি করে? হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে আমি ঘুমের ভান ধরে শুয়ে আসি। রুবি বের হয়ে দেখে আমি ঘুমিয়ে আসি। ধীরে ধীরে গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে যায়। আমিও উঠে গোসল করে নিচে সবার সাথে খাবার খেয়ে নেই। রুবির দিকে আর চোখে কয়েকবার তাকিয়েছি। মাঝে মাঝে দুজনে চোখাচোখি হয়ে গেলে আবার চোখ সরিয়ে নিয়েছি। রুমে এসে চেঞ্জ করে থানায় চলে যাই। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 3 মাস। এর মধ্যে রুবির সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। আমি ভাইয়ের খুনিদের খুঁজে বের করে নিজ হাতে খুন করেছি। তার মধ্যেই আমাদের একজন পুলিশ শামিল ছিল, তাকেও মেরে ফেলেছি, তবে কোনো প্রমাণ রাখিনি। এই কথা শুধু আমি, আম্মু আর রুবি জানে। বিকেলে অফিস থেকে বাসায় এসে রুমে গিয়ে পুলিশের ইউনিফর্ম খুলে বসে বসে মোবাইল টিপছি। রুবি কফি হাতে নিয়ে রুমে এসে বলে, এই নাও তোমার কফি। কোথায় ছিলে এতক্ষণ, দেখলাম না যে? কিচেনে তোমার জন্য কফি বানাচ্ছিলাম। আচ্ছা, এসো পাশে বসো। রুবি বসতে গিয়েও বসতে পারেনি, বমি করে আমার পুরো শরীর ভরে ফেলেছে। আমি অবাক হলাম, কি এমন হলো আমার গায়ে বমি করছে, সেটা আমার মাথায় নেই। আমি রুবিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। ওকে ধরে ওয়াশরুমে নিয়ে গিয়ে ভালো করে ফ্রেশ করিয়ে দিয়ে বের হতে গেলে রুবি বলে, আরে তুমি চেঞ্জ করো, আর সরি আমি বুঝতে পারিনি তোমার ওপরেই। সমস্যা নেই, তুমি বিছানায় বসো, আমি আসছি। বলে আমি চেঞ্জ করে রুবির পাশে এসে বসে বললাম, হঠাৎ এমন হলো কেন তোমার? জানি না, কিছুদিন থেকে এমন হচ্ছে, মাথা ঘুরে আজকাল। আরে তুমি আমাকে কিছুই বললে না। তেমন কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। এত টেনশন করার ফলে হয়তো এমন হচ্ছে। আমি আর কিছু না বলে আম্মুকে বলে রুবিকে নিয়ে হসপিটালে চলে এলাম। আমার কেন জানি মনে হচ্ছে রুবি প্রেগনেন্ট। ডক্টর কিছু টেস্ট করতে বলে, টেস্ট করানোর পর কাল এসে রিপোর্ট নিয়ে যেতে বলে। আমি আর অর্ণব শপিং মল থেকে বের হতেই কিছু লোক এসে অর্ণবকে গুলি করতে থাকে। অর্ণব মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে। আমি অর্ণব বলে এক চিৎকার করে উঠে বসি। পাশে তাকিয়ে দেখি অর্ণব শুয়ে আছে। আমার সারা শরীর কাঁপছে। তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। অর্ণবকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমার কান্না শুনে অর্ণবের ঘুম ভেঙে যায়। আমাকে এভাবে কান্না করতে দেখে অর্ণব বলে, কি হয়েছে, এমন করে কাঁদছো কেন? আমার একটা কথা রাখবে অর্ণব? বলো। তুমি এই পুলিশের চাকরিটা ছেড়ে দাও। আমি একজনকে হারিয়েছি, তোমাকে হারালে বাঁচবো না। কি হয়েছে সেটা তো বলবে। এরপর রুবি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে স্বপ্নের কথা বলে। বুঝতে পারছি বউ আমার ভয় পেয়েছে। আমিও বললাম, ভাইয়ের খুনিদের যখন শাস্তি দেওয়া শেষ, এবার চাকরিটা ছেড়ে দিব। এরপর রুবিকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রেজিগনেশন লেটার লিখে থানায় পাঠিয়ে দিলাম। আর সকালে নাস্তা করে রুবিকে নিয়ে চলে এলাম হসপিটালে। ডক্টর জানায় রুবি প্রেগনেন্ট। দুজনের মুখেই হাসি ফুটে ওঠে। ডক্টরকে ধন্যবাদ জানিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে আম্মুকে খবরটা দিতেই আম্মু তো সেই খুশি।
আমি আজ কতটা খুশি হয়েছি তোদের বলে বোঝাতে পারবো না। আমি এক্ষুনি আমার বেয়াই আর বিয়ানকে খুশির খবরটা দিচ্ছি। এরপর ওঠার সময় আমি রুবিকে কোলে তুলে নিলাম। রুবি বলে, আরে কি করছো, পড়ে যাবো তো। তোমার বর পুলিশ অফিসার ছিল, তার গায়ে যথেষ্ট পরিমাণে শক্তি আছে, বুঝলে? বুঝলাম, কিন্তু আমি হেঁটেই তো যেতে পারবো। একদম না, এখন তোমার সিঁড়ি বেয়ে ওপরে ওঠা নামা বন্ধ, বুঝলে? পাগল একটা। এরপর আমি রুবিকে নিয়ে চলে আসি রুমে এসে রুবিকে বিছানায় বসিয়ে দিলাম, কিন্তু রুবি আমার গলা ছাড়ছে না। কি হলো, ছাড়ো। আমার না খুব আদর আদর পাচ্ছে। আচ্ছা তাই বুঝি, তাহলে তো আদর করতেই হয়। বলেই দরজা বন্ধ করে এসে দুজনে আদরের সাগরে ডুবে যাই। রুবি মা হবে শুনে সবাই খুশি, হাসি আনন্দে কেটে যায় আরও 6 মাস। এই 6 মাসে রুবি আমাকে অনেক জ্বালিয়েছে। এই যেমন রাত 12টায় বলে, এই, তোমার বাবুর ক্ষুধা লেগেছে, সে এখন আইসক্রিম খাবে। আবার বলে, তোমার বাবু এখন ফুচকা খাবে, চকলেট খাবে। কোনো না কোনো আবদার আছেই। সকালে সবাই নিচে বসে আছি, হঠাৎ রুবি চিৎকার করে ওঠে, আহ অর্ণব, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। আমি অনেক ভয় পেয়ে যাই। রুবির এই অবস্থা দেখে তাড়াতাড়ি গাড়ি বের করে রুবিকে নিয়ে হসপিটালে চলে আসি। ডক্টর রুবিকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। প্রায় ঘন্টাখানেক পর ডক্টর বের হয়ে জানায় মা বাচ্চা দুজনেই ভালো আছে, আর আমাদের একটা মেয়ে হয়েছে। কিছু সময় পর রুবিকে বেডে দেওয়া হয়। সবাই দেখা করে আসলে আমি সবার শেষে যাই। রুবির পাশে আমাদের বাবুকে শুয়ে রেখেছে। আমি রুবির পাশে বসে কপালে চুমু দিয়ে বলি, এই যে বাবুর আম্মু, এখন কেমন আছো? এখন ভালো। খুব ভয় পেয়ে গেছিলে তাই না, যদি মরে যেতাম? চুপ, একদম উল্টাপাল্টা কথা বলবে না। এরপর বাবুকে কোলে নিয়ে আদর করে রুবির কোলে শুয়ে দিয়ে উঠতে গেলে রুবি আমার শার্টের কলার ধরে টেনে 4 ঠোঁট এক করে দেয়। দোয়া করবেন আমাদের জন্য, যাতে এভাবেই সুখে শান্তিতে আমাদের দিনগুলো কাটে। ধন্যবাদ সবাইকে। আম্মুর সাথে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটতেছি। আজ ঢাকা শহরে নতুন এসেছি, ঠিকমতো কোনো জায়গাটা চিনতেও পারছি না। আবির প্লিজ, চাকরিটার ব্যবস্থা কর। তুই তো জানিস আমাদের পরিবারের অবস্থা তেমন ভালো না। আম্মু, আমি চেষ্টা করব, আর চাকরির জন্য তো এই ঢাকা শহরে আসা। তুমি কোনো চিন্তা করো না। সাবধানে থাকবি, আর তোর মামা যেখানে যেতে বলেছে সেখানেই যাবি। ঠিক আছে। হঠাৎ একটা মেয়ে দৌড়ে এসে আমাকে জোরে ধাক্কা মারল। ধাক্কা খেয়ে আমার মোবাইলটা 2 টুকরো হয়ে যায়। মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল। আমি মেয়েটিকে ডাক দিলাম। ছেলে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। আসলে ভাইয়া, একটা চোর আমার ব্যাগ নিয়ে পালিয়েছে। শুনেন, সব কথায় সরি বললে সমাধান হয় না। আপনি আমার মোবাইলটা ভেঙে ফেলেছেন কেন? এখন আমি বাড়িতে কথা বলবো কিভাবে? ভাইয়া আমি সরি, আমি বুঝতে পারিনি। আমি এখন আসি, ওই চোরটার পেছনে ধাওয়া করতে হবে। অত সব আমি কিছু জানি না। আমার মোবাইল ভেঙেছেন, এখনই ঠিক করে দেন। আমার কাছে এখন টাকা নাই, আপনাকে মোবাইল কালকে ঠিক করে দিব। বাকির নাম ফাঁকি। আজকে ভেঙেছেন, আজকেই ঠিক করে দেবেন। যতক্ষণ না ঠিক করে দেবেন ততক্ষণ আমি আপনাকে কোথাও যেতে দেব না। ভাইয়া প্লিজ আমাকে যেতে দিন। কালকে আমার সাথে এখানে দেখা করেন, আমি আপনাকে নতুন মোবাইল কিনে দিব। কাজ হবে না, আমার আম্মুর সাথে কথা বলতে হবে। আমার মোবাইল ফোন যদি বন্ধ পায় তাহলে তারা চিন্তা করবে। ভাই আপনি একটু বোঝার চেষ্টা করুন, আমার টাকা সহ ব্যাগ চোরে নিয়ে গেছে। আপনি আমার মোবাইল ফোনটা ঠিক করে না দিলে আমি এখানে লোক জড়ো করব। যতক্ষণ এই মোবাইল ফোন না ঠিক করে দিবেন ততক্ষণ আমি যেতে দেব না। আচ্ছা চলেন আমার সাথে। আমি তাকে নিয়ে একটা মোবাইলের দোকানে চলে আসি। আমার রাগে সারা শরীর জ্বলে যাচ্ছে। আমাকে এখানে নিয়ে আসলেন কেন? আপনাকে মোবাইল কিনে দিব তাই। আমার নতুন মোবাইল ফোন চাই না, এটা ঠিক করে দিলেই হবে। আপনি তো আমার পুরনো ফোনটা ভেঙে ফেলেছেন, তাহলে আমি নতুন মোবাইল কেন নিতে যাব? ছেলের কথা শুনে অবাক হয়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম। আমি আপনাকে নতুন মোবাইল কিনে দিতে চাই। এই দেখেন, আমার যে মোবাইলটা আপনি ভেঙে ফেলেছেন ওটা ঠিক করে দিন। আমি নতুন ফোন চাই না। আমি তাকে নিয়ে আর একটা দোকানে চলে আসি। আমি তার মোবাইলটা হাতে নিলাম, তারপরে দেখতে পেলাম
এটি একটি পুরনো মোবাইল, আর আগে থেকে এই মোবাইলটা ভাঙা ছিল, দুই পাশে রাবার দিয়ে আটকানো। আমি তাকে কিচ্ছু বললাম না। কি হলো? আমার দিকে আপনি এমনভাবে তাকিয়ে আছেন কেন? এটা তো আগেই ভাঙা ছিল। সেটা জানি, বাট আপনার ধাক্কায় পুরোটা ভেঙে গিয়েছে। আমি মোবাইলটা দোকানওয়ালা ভাইয়াকে দিলাম, তারপরে খুলে বলল 3000 টাকা লাগবে। আপনি এখানে বসেন, আমি একটু সামনে থেকে আসতেছি। কেন? পালিয়ে যাবার মতলব নাকি? পালিয়ে যাবার হলে আগেই চলে যেতাম, আর আপনি আমার সম্পর্কে হয়তো কোনো কিছুই জানেন না। আপনার পরিচয় জেনে আমি কি করব? আমি আপনাকে বলতেও চাই না। তার কাছ থেকে চলে আসি একটা দোকানে, তারপরে আব্বুকে ফোন করে বললাম টাকা পাঠাতে। কিছুক্ষণ পরে সে টাকা পাঠিয়ে দিল, তারপরে আমি তার কাছে চলে আসি। আমি ভয় পেয়ে গেছিলাম, যদি আমাকে এভাবে রেখে চলে যেতেন। বাদ দে তো, আপনার মোবাইল ফোনে কি ওকে হয়েছে? এখন টাকাটা মিটিয়ে দিলেই হয়। আমি দোকানদার ভাইয়াকে টাকা দিলাম, তারপরে দেখতে পেলাম ছেলেটি হাঁটা শুরু করলো। এই শোনেন। বলেন। কিছু না। আচ্ছা, আমি রওনা দিলাম আমার গন্তব্যে, যেখানে আমি উঠব। আসার সময় মনে মনে ভাবতেছি, মেয়েটি হয়তো আমাকে কিপটে, তারপরে অনেক কিছু ভাবছে। তাতে আমার কিছুই যায় আসে না, গরিবরা এমন কিপটেই হয়। এখন আসুন পরিচয়টা হয়ে নেই। আমি আবির, গরিব ছেলে। আজ আমি ঢাকা শহরে এসেছি, তার কারণ হলো আমার একটা চাকরির খুব প্রয়োজন। পরিবারের অবস্থাটা তেমন ভালো না। আব্বু অনেক অসুস্থ, তিনি কাজ করতে যেতে পারেন না, তাই আমাকে লেখাপড়া বাদ দিয়ে চাকরিতে আসতে হয়েছে। এখানে আসতে বলেছে মামা। একটা কোম্পানি আছে, এই কোম্পানিতে কালকে কাগজপত্র জমা দিব। যদি কপাল ভালো থাকে তাহলে চাকরিটা হবে, না হয় অন্যখানে দেখতে হবে। আমি বাসায় চলে আসি। এখানে আগে থেকেই বাসা ঠিক করা ছিল। পরের দিন কিছু না খেয়েই রওনা দিলাম সেই ঠিকানায়। কিছুক্ষণ পরে সেখানে পৌঁছালাম। পৌঁছানোর পরে দেখলাম কোম্পানিটা অনেকটাই বড়। অফিসের ভিতরে ঢুকে পড়ি। এসে দেখি একটা মেয়ে কাজ করতেছে। মেয়েটি অন্য দিক ফিরে কাজ করতেছে, মানে এটাই আমার বস। তাই আমি বললাম, ম্যাডাম আসবো? আসেন। আমি ঢুকে পড়লাম। ম্যাডাম অন্য দিকে ফিরে আছে। তাই আমি আবারও বললাম, ম্যাডাম আমারটা যদি একটু দেখতেন। দেখেন না, কাজ করতেছি। অনেকক্ষণ পরে আমি তার দিকে তাকালাম। তাকিয়ে তো আমি অবাক। সেই ছেলেটি, তার সাথে আমি ধাক্কা খেয়েছিলাম, সেই ছেলেটিও আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আপনি এখানে কি করে? মনে মনে ভাবলাম, এই মেয়ে আমাকে জীবনেও চাকরি দেবে না, শুধু শুধু এখানে আসা। চাকরি নিতে এসেছেন? না, আমি চাকরি করব না। তো এসেছেন কেন? চাকরির জন্যই তো আসছি, বাট আপনি তো আমাকে চাকরি দিবেন না। আমি কি বলেছি যে চাকরি দিব না? তার মানে আমার চাকরি হবে? আপনার কাগজপত্র দেন তো। আমি তার কাছে সব কাগজপত্র দিলাম। সেই কাগজপত্র দেখতে লাগলো, আর কিছুক্ষণ পরে সে বলল, ওয়াও, এত ভালো রেজাল্ট! আপনার তো অনেক ভালো স্টুডেন্ট। সেটা বলতে পারবো না। এখন বলেন চাকরি কি হবে আমার? আমার পরিবারের অবস্থা তেমন ভালো না। আপনি যদি চাকরিটা দিন তাহলে করব, আর না হয় অন্য জায়গায় দেখতে হবে। এত তাড়া কিসের আপনার? আপনার বেতন 35,000 টাকা, আর যদি ওভারটাইম করেন তাহলে 40,000-এর মতো পড়বে। তবে কিছু নিয়ম আছে। কি নিয়ম বলেন? অফিসে সব সময় ঠিক টাইমে আসতে হবে, আর আমাদের অফিসের থেকে অন্য কোথাও যেতে পারবেন না। যদি রাজি থাকেন তাহলে এখানে একটা সাইন করেন। আমি সাইন করে দিলাম। শোনেন, কাজ করার সময় কারো দিকে তাকাতে পারবেন না, নিচের দিকে তাকিয়ে কাজ করতে হবে। যদি কোনো সময় কারো দিকে তাকাতে দেখি তাহলে কিন্তু শাস্তি পেতে হবে। এটা আবার কেমন নিয়ম? আপনি রাজি না? ওকে, যান, আপনার চাকরি করতে হবে না। আমি সব নিয়ম মেনে চলব। আপনার নামটা কি বলেন? আমি আবির। আমি হলাম লিজা। শোনেন, কালকে থেকে আপনার ডিউটি শুরু। যা নিয়ম বলেছে সব যেন মেনে চলতে দেখি। ঠিক আছে ম্যাডাম, আমি আসি। আসেন। আমি চলে আসি বাসায়। এসে আম্মুকে কল দিলাম।
আম্মু চাকরির কথা শুনে অনেক খুশি হলো। পরদিন ঘুম থেকে উঠে দেখি 9:20 বেজে গিয়েছে। এই রে, জানাই তো হলো না যে অফিস কয়টার সময় শুরু হয়। আমি রওনা দিলাম অফিসের উদ্দেশ্যে। আসতে না আসতে আমার ডাক পড়ল, তাই আমি ম্যাডামের কাছে চলে আসি। এই আবির সাহেব, তোমার চাকরিটা করার কি কোনো ইচ্ছে নেই? সরি ম্যাডাম, আসতে একটু লেট হয়ে গিয়েছে। আসলে ম্যাডাম, আমি জানতাম না যে অফিস কয়টার সময় শুরু হয়। প্রথম দিন তো ভুল করছেন না, তাই আপনাকে তো আমাকে খুশি করতে হবে। কিভাবে আপনাকে খুশি করব? খুবই সহজ, আমার জন্য দোকান থেকে ফুচকা নিয়ে আসেন। এখনই? তাড়াতাড়ি, সময় পাবে 10 মিনিট। এই নাও টাকা। আমি তার কাছ থেকে টাকা নিয়ে রওনা হলাম ফুচকা কিনতে। এই কেমন অফিস রে বাবা, আমাকে এখন সিকিউরিটির দায়িত্ব পালন করতে হয়, আর ভালো লাগে না। আমি দোকান থেকে ফুচকা কিনে তাকে দিয়ে আসতেই যাব, এমন সময় আবারও বলে উঠল, তোমার জায়গা আমার পাশের টেবিলে, এখানে বসেই কাজ করো। আমি বসে কাজ করা শুরু করে দিলাম। কিছুক্ষণ পরে চোখ পড়ল ম্যাডামের দিকে। দেখতে পেলাম ম্যাডাম ফুচকা খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি তার দিকে তাকানোর পরে সে বলল, কি হলো, কাজ করতে সমস্যা হয় নাকি? না ম্যাডাম। কোনো কাজে সমস্যা হলে আমার কাছে নিয়ে আসবে। ওকে। বিকেলবেলা অফিস ছুটি হলো, তাই আমি বাসায় এসে পড়ি। এরকমই দেখতে দেখতে 1 মাস কেটে গেল। 1 মাসে ভালোই বেতন পেয়েছি। তবে ম্যাডাম আমার সাথে কেমন কেমন যেন করে। বুঝি ম্যাডামের মতলব। তবে ম্যাডাম অনেক রাগী, আমাকে অন্য কোনো কলিগ মেয়েদের সাথে কথা বলতে দেয় না। সারাদিনই আমার পাশে বসে বক বক করতে থাকে। পরের দিন আমি অফিস করে বাসায় ফিরতেছিলাম, এমন সময় আমার সামনে একটা গাড়ি থেমে গেল। তাকিয়ে দেখি ম্যাডামের গাড়ি। বাসায় ফিরতেছো? চলো আমি তোমাকে পৌঁছে দিই। কোটিপতির মেয়ের পাশে আমার মতো গরিব বসবে? থাক ম্যাডাম, আমি একা একা যেতে পারবো। আপনি বলেছেন, এতে আমি খুশি। আবির উঠতে বলেছি কিন্তু। আমি পারবো না, এটা বলে আমি চলে আসি। আসার সময় দেখতে পেলাম ম্যাডাম আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। তাতে আমার কি? বড়লোকের পাশে বসা ঠিক হবে না। আমি বাসায় এসে পড়ি। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। আজ অফিস বন্ধ, তাই আমি রাস্তায় ঘুরতে বের হলাম। হঠাৎ কারো ডাক। তাকিয়ে দেখি আমার কলেজ লাইফের একটা বন্ধু। আরে আবির, তুই কেমন আছিস? আর তুই এখানে কি করে? তারপরে আমি ওকে সবকিছু খুলে বললাম। তুই এখানে এসেছিস আর আমাকে জানালিও না? দোস্ত, কাজে বেজেছিলাম তাই। তুই তো ঢাকা ভর্তি হয়েছিস, তোর লেখাপড়ার খবর কি? ভালোই। এখন না, অন্য একদিন। আমি কিচ্ছু জানি না, তুই যাবে আমার সাথে, এটাই আমার শেষ কথা। আমরা দুজনে একটা রিক্সা নিলাম। তারপরে অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম। আমি তেমন কিছু চিনি না, সব কিছু ও আমাকে চিনিয়ে দিল। ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি বাড়িতে। পরের দিন আবারও রওনা দিলাম অফিসের দিকে। এসে সবার কাছ থেকে শুনতে পেলাম বস নাকি খুবই রেগে আছে। আমি ম্যাডামের কাছে চলে আসি। আসতে না আসতেই ম্যাডাম আমার দিকে কতগুলো ফাইল ছুঁড়ে মারল। একটুর জন্য আমার গায়ে লাগেনি। তখন জিজ্ঞেস করলাম, ম্যাডাম কি হয়েছে? কি হয়েছে দেখবি? আমি ওকে দরজার সামনে চেপে ধরলাম। কি করতে আছে? তোকে আমি সেদিনকে গাড়িতে নিতে চেয়েছি, উঠলি না। কালকে ওই মেয়ে নিয়ে কোথায় ঘুরতে গিয়েছিলি? ম্যাডাম, ও আমার বান্ধবী। অনেকদিন পরে দেখা হয়েছে, তাই ওর সাথে একটু ঘুরতে বের হয়েছে। আমি তোকে সেদিনকে গাড়িতে নিতে চেয়েছিলাম, তারপরে বলছিস কি? আর তোর এত ভাব কেন শুনি? ম্যাডাম ছাড়ুন, সবাই এদিকে আসতেছে। দেখুক, সবাইকে দেখানোর জন্যই তো এমন করতেছি। আর শোন, কোনো দিন যেন দেখি না আর কোনো মেয়ের সাথে ঘুরতে। আর শোন, আজকে থেকে আমি তোকে বাসা পর্যন্ত দিয়ে আসবো। আমার পা আছে, হেঁটে যেতে পারবো। আবারও কথা? শোন, আমি কিন্তু বেশি কথা বলা একদমই পছন্দ করি না। কিছুক্ষণ পরে ম্যাডাম আমাকে ছেড়ে দিল। যাবার সময় ম্যাডামের গাড়িতেই যেতে হয়েছে। এরকমই দেখতে দেখতে আরও 1 মাস কেটে গেল। এতদিন আমি ম্যাডামের সাথেই গাড়িতে বাসায় গিয়েছি। একদিন অফিসে এসে কাউকে দেখতে পেলাম না, তাই আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম সবাই কোথায়?
সবাইকে আজকে ছুটি দিয়ে দিয়েছি। সবাই তো ছুটি পেয়েছে, আমি কি পাবো না? না, পাবে না, চলো অফিসের ছাদে যাই। এত উপরে উঠবো কিভাবে? না উঠতে পারলে আমি কোলে নিব না। থাক, আপনার কোলে নিতে হবে না, আমি রাজি আপনার সাথে যেতে। আমি আবিরের হাতটা ধরে চলে আসি ছাদে। তবে হাত ধরার পরে আবির কিছুই বলল না, বলল ওর খবর আছিল। এখানে আসলেন কেন? আমি এসে ওর হাত ধরে বললাম, আবির আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে যেদিন ধাক্কা খেয়েছি ওই দিন আমার আর ঘুম হয়নি সারা রাত, তোমাকে নিয়ে পড়েছিলাম। সেদিন আল্লাহকে বলেছিলাম তোমার সাথে যেন আমার আবার দেখা হয়। আমার কথা আল্লাহ শুনেছে, তোমার সাথে আমাকে আবারও দেখা করিয়ে দিয়েছে। ম্যাডাম, এগুলো কি বলতেছেন? আপনার মাথা ঠিক আছে? দেখেন ম্যাডাম, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না, আমরা অনেক গরিব, আমার সাথে আপনার যায় না। আমি তোমাকে ভালোবাসি, এইটা তুমি এখনই আনসার দিবা। আমি পারবো না। ভালো থাকবেন ম্যাডাম, আমি এখানে আর চাকরি করব না। আমাকে ছেড়ে যাবা তাই না? আমি এক্ষুনি এর উপর থেকে ঝাঁপ দিব, তারপরে তোমার নাম লিখে যাব। ম্যাডাম, আপনি কিন্তু আমাকে ব্ল্যাকমেইল করতেছেন। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর ভেতরে তুমি এসে যদি আমাকে জড়িয়ে না ধরো তাহলে আমি এই পৃথিবীর মায়া ত্যাগ করতে বাধ্য হব। ম্যাডাম এক গোনা শুরু করে দিল। যে সময় 3 পর্যন্ত যাবে এমন সময় আমি গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। আমার কি যেন হলো, তার দিকে হঠাৎ টান দিল আমাকে। আমাকে ভালোবাসবে না বলে? বাসি না তো। এই ছাড়ো, আমি এক্ষুনি ঝাঁপ দিব। পারলে ছড়িয়ে যাও। আমি ওকে ছোটানোর জন্য চেষ্টা করতে আসি কিন্তু পারি না, অনেক জোরে শক্ত করে জড়িয়ে ধরেছে। লিজা, তোমার এগুলো হয়তো এখন আবেগ, কিছুদিন পরে হয়তো আমাকে ভুলে যাবে। আবেগ না, চলো আমি আর তুমি এক্ষুনি বিয়ে করব। কিছুদিন পরে করি, আমাদের পরিবারকে বলি তারপরে। বাই দ্য ওয়ে, তোমার পরিবার কি রাজি হবে? শোনো, আমার আব্বু আম্মু অনেক ভালো, আমার কথা ফেলবে না, বুঝলা? তাই? অতঃপর শুরু হলো আমাদের প্রেমের একটি খুনসুটি। আমরা অনেক দিন প্রেম করার পরে আমরা আর আবির এর পরিবারকে বলার পরে আমাদের দুজনকে সারা জীবনের জন্য এক করে দেয়। এখন আমরা অনেক সুখে শান্তিতে বসবাস করি। 1.5 বছর পরে আমার একটা মেয়ে হয়। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।